একটা বড় চিন্তা এখন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে ভোটার তালিকা নিয়ে। নির্বাচন কমিশনের নতুন কিছু নিয়মকানুন এসেছে, আর শোনা যাচ্ছে বেশ কিছু নাম নাকি বাদও যেতে পারে। তো ঠিক কী কারণে এমনটা হতে পারে, চলুন আজ আমরা এই ব্যাপারটাই একটু সহজ করে বুঝে নিই। এই যে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার একটা ভয় কাজ করছে, এর উৎসটা কি? আসলে পুরো ব্যাপারটা ঘটছে স্পেশাল সামারি রিভিশন বা ভোটার তালিকার সংশোধনের একটা বিশেষ প্রক্রিয়ার জন্য। তো চলুন একটু গভীরে গিয়ে দেখি ঠিক কোন কোন কারণে একটা আবেদনপত্রকে অ্যাপ্লিকেশনকে আরও খতিয়ে দেখার জন্য আলাদা করে রাখা হচ্ছে। ব্যাপারটা আসলে নাম বাদ দেওয়ার জন্য নয়, বরং ভোটার তালিকাটাকে যতটা সম্ভব নির্ভুল করে তোলার একটা চেষ্টা। আর সেই কারণেই ইলেকশন কমিশন কিছু নির্দিষ্ট নিয়ম বেঁধে দিয়েছে। যারা ভেরিফিকেশন করছেন সেই অফিসাররা এখন কিন্তু এই নিয়মগুলো খুব কড়াভাবে মেনে চলছেন। এর আসল উদ্দেশ্যটা হলো যে আবেদনগুলো একটু সন্দেহজনক বা ধরুন অসম্পূর্ণ, সেগুলোকে খুঁজে বের করা, তারপর সেগুলোকে আরও ভালো করে খতিয়ে দেখা। তাই এটাকে ভয় পাওয়ার মতো কিছু না ভেবে বরং পুরো সিস্টেমটাকে আরও স্বচ্ছ করার একটা নিয়ম হিসেবে দেখাই ভালো। আচ্ছা, এই যে এত যাচাই, এত নিয়মকানুন, শেষ কথাটা কে বলেন? ফাইনাল ডিসিশনটা কে নেন? সেটা জেনে রাখা কিন্তু খুব দরকার। এই দায়িত্বটা থাকে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা সংক্ষেপে ইআরওর হাতে। তিনিই সব খতিয়ে দেখে ফাইনাল রায় দেন যে নামটা থাকবে কি থাকবে না। তো কি কি কারণে আবেদনপত্র বাতিল হতে পারে? এর মধ্যে সবচেয়ে বড় আর কমন কারণগুলোর একটা হলো শুধুমাত্র আধার কার্ড জমা দেওয়া। চলুন এবার দেখি কেন শুধু আধার কার্ড দিলে চলছে না। ব্যাপারটা খুব পরিষ্কার। কমিশনের নিয়ম বলছে, যদি কেউ আবেদনের সঙ্গে বা শুনানির সময় একমাত্র ডকুমেন্ট হিসাবে শুধু আধার কার্ডটা দেখায়, তাহলে সেই আবেদনটা প্রথম ধাপেই বাতিল করে দেওয়া হবে। ওটা আর এগোবে না। শুধু আধার কার্ডই নয়, দেখুন, যদি আধারের সাথে সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস বা এসইসিসির ফ্যামিলি ডেটাও কেউ জমা দেয়, তাহলেও কিন্তু আবেদনটা প্রথম দফায় রিজেক্ট হয়ে যাচ্ছে। এর মানেটা কি? হলো এই ডকুমেন্টগুলোকে যথেষ্ট শক্তিশালী প্রমাণ হিসেবে ধরা হচ্ছে না, তাই এগুলোকে আরও ভালোভাবে খতিয়ে দেখার জন্য পাঠানো হবে। ওকে, আধার কার্ডের ব্যাপারটা তো গেল। এবার আসি আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো বাবা মায়ের পরিচয়ের প্রমাণ। আর এটা কিন্তু সবার জন্য নয়, বিশেষ করে যারা একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে জন্মেছেন তাদের জন্য এটা মাস্ট। এখন একটা প্রশ্ন, জন্মসালটা কি ১ জুলাই ১৯৮৭ থেকে ১ জানুয়ারি ২০০৪-এর মধ্যে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে, কারণ এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে যাদের জন্ম, তাদের জন্য নিয়মটা একটু আলাদা আর বেশ কড়া। তাদের ক্ষেত্রে নিজেদের ডকুমেন্টের সাথে বাবা মায়ের নাগরিকত্বের প্রমাণপত্রেও জমা দিতে হচ্ছে। কিন্তু কেন এই নিয়ম? আসলে এটা নাগরিকত্ব যাচাইয়ের যে আইন আছে তার সঙ্গে জড়িত। এই সময়সীমায় জন্মানো ব্যক্তিদের ক্ষেত্রে তাদের বাবা বা মায়ের মধ্যে কেউ একজন যে ভারতের নাগরিক, সেটা প্রমাণ করার জন্যই এই নথিগুলো বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে কেউ হয়তো নিজের আধার কার্ড, অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট সবই জমা দিয়েছেন, কিন্তু যেহেতু জন্মটা ওই নির্দিষ্ট সময়সীমার মধ্যে, তাই সাথে যদি বাবা মায়ের নাগরিকত্বের প্রমাণ না থাকে, তাহলে কিন্তু এই আবেদনটা বাতিল হয়ে যাবে। এই ডকুমেন্টগুলো একা যথেষ্ট নয়। বেশ, তাহলে আমরা দুটো বড় কারণ দেখলাম, শুধু আধার কার্ড আর বাবা মায়ের প্রমাণের অভাব। এবার চলুন আরও কিছু কারণ দেখে নিই, যেগুলো তথ্যের গরমিল বা অন্যান্য ছোটখাটো ভুলের জন্য ঘটতে পারে। এই তথ্যের অমিল বা মিসম্যাচ কিন্তু একটা বেশ বড় সমস্যা। ধরুন, ফর্মে নাম লেখা হলো রিয়াদ দাস, কিন্তু ডকুমেন্টে আছে রিয়াদ ড্যাশ। এই যে সামান্য একটা বানানের তফাৎ, এটার জন্য কিন্তু আবেদনটা আটকে যেতে পারে। এরকম আরও কিছু কারণ আছে, যেমন হয়তো পুরনো ভোটার লিস্টে বাবা বা দাদুর নামের সঙ্গে এখনকার ফর্মে দেওয়া নামে মিলছে না, বা ধরুন আবেদনপত্রে একরকম সই আর শুনানির রসিদে আরেক রকম সই। আবার ফর্মে যদি টিপসই থাকে, কিন্তু কে সেই টিপসই দিয়েছে তা পরিষ্কার করে বলা না থাকে, তাহলেও কিন্তু আবেদন বাতিল হয়ে যেতে পারে। আর হ্যাঁ, কিছু ডকুমেন্টও সরাসরি বাতিল করে দেয়া হচ্ছে, যেমন জমির দলিল বা অ্যাফিডেভিট।
পঞ্চায়েত বা কোনো প্রাইভেট স্কুলের দেওয়া সার্টিফিকেটও কিন্তু গ্রাহ্য হচ্ছে না। আর একটা বড় ব্যাপার হলো কোর্টের নির্দেশের কারণে ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে ইস্যু হওয়া ওবিসি সার্টিফিকেটও এখন আর প্রমাণ হিসেবে নেওয়া হচ্ছে না। এত সব বাতিলের কথা শুনে হয়তো একটু চিন্তা হচ্ছে, কিন্তু একটা খুব জরুরি কথা আছে। এ যে প্রাথমিক বাতিল বা ইনিশিয়াল রিজেকশন, এর মানেই কিন্তু সব শেষ হয়ে যাওয়া নয়। এটা আসলে একটা সিগন্যাল। সিগন্যালটা হলো ইআরও, এআরও বা বিএলওর মতো অফিসাররা এই আবেদনটাকে আরও খুঁটিয়ে দেখবেন। বেশ, তাহলে আবেদন তো খতিয়ে দেখার জন্য ফ্ল্যাগ করা হলো। এরপর কি হবে? আর যদি সত্যি সত্যি নাম বাদই চলে যায়, তাহলেই বা উপায় কি? চলুন এবার সেটাই দেখি। আগেই যেমনটা বলছিলাম, ফাইনাল কল কিন্তু নেবেন ইআরও। তিনি বা তার অধীনস্থ অফিসাররা সবটা আবার খতিয়ে দেখবেন। যদি তারা সব ডকুমেন্ট দেখে সন্তুষ্ট হন, তাহলেই নামটা তালিকায় থাকবে, না হলে নয়। কিন্তু আসল প্রশ্নটা হলো, যদি সবকিছু ঠিকঠাক থাকার পরেও ভুল করে একজন যোগ্য নাগরিকের নাম তালিকা থেকে বাদ পড়ে যায়, তখন কি হবে? এর জন্য একটা পরিষ্কার রাস্তা আছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। যদি অন্যায়ভাবে নাম বাদ যায়, তাহলে আবার নতুন করে ফর্ম ৬ জমা দিতে হবে, সাথে একটা ঘোষণাপত্র বা ডিক্লারেশন ফর্ম, আর যা যা দরকারি নথি আছে সেগুলো জুড়ে দিতে হবে। ঠিকঠাক ভেরিফিকেশন হয়ে গেলে নামটা আবার লিস্টে চলে আসবে। সুতরাং মোদ্দা কথা হলো, নাম বাদ গেলেই প্যানিক করার দরকার নেই। যদি কেউ সত্যিই যোগ্য নাগরিক হন, তাহলে ভুলবশত নাম বাদ গেলেও সেটা ঠিক করার জন্য একটা নির্দিষ্ট আইনি প্রক্রিয়া কিন্তু রয়েছে। তাহলে চলুন পুরো আলোচনাটা একবার ঝালিয়ে নিই। কি পয়েন্ট আমরা পেলাম? ১. শুধু আধার কার্ড দিলে হবে না। ২. ১৯৮৭ থেকে ২০০৪-এর মধ্যে জন্ম হলে বাবা মায়ের প্রমাণ লাগবেই। ৩. ফর্মে আর ডকুমেন্টের সব তথ্য একদম হুবহু এক হতে হবে। আর ৪. ভুল হলে সেটা সংশোধনের ব্যবস্থাও আছে। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই যে এত কড়াকড়ি, এত নিয়মকানুন, এর ফলে কি আমরা সত্যিই একটা স্বচ্ছ আর নিখুঁত ভোটার তালিকা পাব? এর উত্তরটা বোধহয় সময় দেবে।